ভয়েস স্টুডিও গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত। আপনি এখানে এসেছেন কেন? খুব বেশি দূরে না থাকায় হাতের প্যাচে মুহূর্তে মায়রাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এক চটিতে মেয়েটাকে নিজের কোলের উপর বসিয়ে দিল। বিষয়টা খুব বেশি লজ্জায় মাথা নুয়ে নিল মায়রা। একটু সময় নিয়ে ওঠার প্রচেষ্টা করতে ইহাম শক্ত করে চেপে ধরল নিজের উরুর উপর। মহাবরা কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি জানো না? তবে তোমার বাপে বলেনি সেটা? দেখুন, ছাড়ুন আমায়। ছাড়ছি না, কথা আছে আমার। ঠিক আছে, তা আমায় ছেড়ে দিয়েও তো বলা যাবে, থামতে দিন আমায়। মায়রার এক রোকা ভাব দেখে ইহাম চট করে আবারও তার গালে ছোট্ট করে চুমু খেলো। ফিসফিস করে জানালো, আবার কোনো কথা বললে এর বেশি কিছু হবে কিন্তু। দেখুন। তড়িৎ গতিতে ইহাম ঠোঁট আঁকড়ে ধরল তার। এই মেয়েকে কোনো কিছুতে হলেও কাবু করতে হবে। তেরামি শুরু করলে মেয়েটা থামতেই চায় না। বেশ গাঢ় অধর স্পর্শে সমাপ্তি টেনে ছেড়ে দিল ইহাম। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে চাইছি, খুব মনোযোগ দিয়ে আমার কথায় মনোনিবেশ করো। এই মুহূর্তে কথাগুলো ক্লিয়ার করতে চাইছি। আর বেশি সময় নিয়ে বিষয়টা ঘোলাটে করে পরিস্থিতি জটিল করা সমীচীন নয়। ভয়াবহ লজ্জায় লাল হয়ে যাচ্ছে মায়রা। মাথা নিচু করে চুপটি করেই বসে আছে, নড়ছেও না। নড়লে আবার যদি লোকটা কি করে বসে। মাথা নিচু করে শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচিয়ে যাচ্ছে একাধারে। মায়েরা, আমি ছোটবেলা থেকে একটু কঠিন স্বভাবের। বাইরের সবার কাছে যেটা রুক্ষতা, কাঠিন্য, আমার কাছে সেটা সহজবোধ্য। আমি মনে করি না আমার মাঝে খুব বেশি কঠিন স্বভাব আছে। আমি সবার কাছে আমার অনুভূতি কিংবা ভালো লাগা বলে বেড়ানো পছন্দ করি না। নিজের ভালো লাগা মন্দ লাগাগুলি একান্তই আমার, সেগুলো আমি কেবল নিজের মাঝে ধারণ করি। তবে আমি বুঝতে পারি আমার আশেপাশের সকল মানুষ আমায় কঠিন মনে করে। একটু রকচটাও আমি, খুব বেশিক্ষণ নিজের মেজাজ ধরে রাখতে পারি না। তার উপর আমার কাজের সূত্র আমাকে আরও খিটখিটে বানিয়ে দিয়েছে। একজন স্পেশাল ফোর্স ইউনিটের প্রশিক্ষণ, কাজ সব দুর্দান্ত রকমের কঠিন দুরূহ। সব মিলিয়ে খুব অল্পতে রেগে যাওয়ার স্বভাব তৈরি হয়েছে আমার। আমি সবসময় চাইতাম আমার জীবনসঙ্গী হবে ম্যাচিওর, যে আমাকে আমার মতো করে বুঝে নেবে, আমার সব আচার ব্যবহারগুলি যত্ন করে বিচক্ষণতার সাথে সামনে নিতেও জানবে। আমার এই কঠিন স্বভাব খেয়ে হারানো মেজাজ নিজের দক্ষভাবে সামলে নিয়ে আমাকে আমার মতো বোঝাবে। কিন্তু ভাগ্য আমার হাতে এমন একজনকে তুলে দিয়েছে যাকে আমার নিজেকে বুঝতে হয়, যার মাঝে ম্যাচুরিটি তো নেই, উল্টো বাচ্চা আমি আর খাটতার মেতে খেরা, যে আমাকে নিজে থেকে বুঝে নেবে তো দূর, তাকে আমি বোঝাতেই পারছি না সবটা। মায়রা নিস্তব্ধ হয়ে বসে আছে ইহামের কোলে। হাত দুটি নড়াও বন্ধ করে দিয়েছে সেই কখন। মাথা এখন অবধি উপরে তুলে ইহামকে দেখল না। তার এমন নিশ্চুপতা নীরবে দেখল ইহাম, আবারও মুখটা খুব কাছে রেখে। ছুটিতে এসে বাবা আমায় বিয়ের জন্য বুঝিয়ে বলে, আমিও রাজি হয়েছিলাম। বিয়ের দিন এসেই তুমি প্রথম দেখেছিলাম আমি। নিঃসন্দেহে তোমার রূপের মুগ্ধতা আমার মাঝে ছড়িয়ে গিয়েছিল। সেদিনই শুনতে পেয়েছিলাম তোমার 18 বছর হয়নি আর ইন্টার পড়ুয়া। সবসময় চেয়েছিলাম ম্যাচিউর একটা মেয়ে, আর সেখানে আমার বাচ্চা মেয়ে বউ হবে, সেটা মানতে পারিনি। বিয়ের পর দিনে আমি চট্টগ্রাম ফিরে গিয়েছিলাম। তোমার রূপের মুগ্ধতা আমার দৃঢ় ব্যক্তিত্বকে ছাপাতে পারেনি। আমার ভেতরকার বৈশিষ্ট্য কিছুতেই মানতে পারছিল না বিষয়টা। মাথায় কাজ করতে 18 বছর একটা মেয়েকে বিয়ে করেছে, যেটা আইন বিরুদ্ধ। একজন প্রশাসনের লোক হয়ে এটা আমি মানতেই পারছিলাম না। তোমার বয়সটা আমার খুব এফেক্ট করেছিল, যেটার মূল এখনো তোমার মাঝে বিদ্যমান। ইহাম তাকালো মায়রার দিকে, চোখ দিয়ে টপ টপ করে মেয়েটার পানি পড়ছে। খুব ধ্যান দিয়ে ইহাম সবটা খেয়াল করলো। অতঃপর সময় লাগিয়ে চোখের পানিটুকু মুছে দিল। প্লিজ কেঁদো না, আমার আরো কিছু বলার আছে। মায়রা তখনও নাক টেনে যাচ্ছে। তাকে স্বাভাবিক হতে ইহাম সময় দিল, নিজেও নরম সরে তুলল। দেখো মায়েরা, আমি জানি তুমি ছোট, তোমার আমার এজ গ্যাপটাও খুব বেশি। হ্যাঁ, আমার তোমাকে একটু সময় দেওয়া দরকার ছিল, কিংবা তোমার সাথে সহজ হওয়া। কিন্তু বিশ্বাস করো, আমি সেটা পারিনি। আমার মনেও হয়নি সেটা প্রয়োজন। আমার কঠিন ব্যক্তিত্বটা শিথিল হয়নি সে বিষয়। তাই বিয়ের 3 মাস পরও আমি তোমার সাথে যোগাযোগ করিনি। এর পরের বিষয়গুলো যদি বলো
তবে বলবো সেটা তোমার বেয়াদবির ফল। আগেই বলেছে তুমি নিঃসন্দেহে মোহনী একজন। শাড়ি তোমায় বেমারান রূপে ঝলছে দেয় তোমার অঙ্গকে। ওই রূপে দ্বিতীয়বার দেখে নিজেকে অস্থির লেগেছিল আমার সেদিন। হ্যাঁ, মানছি সেই বারণ করাটা আমার ভুল প্রক্রিয়া ছিল। তবে এটা ঠিক, কলেজে আমি শাড়ি পরা একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিলাম, কিন্তু তার জন্য যে মানা করেছে বিষয়টা তেমন না। তোমার রূপ আমার হিংসাত্মক করেছিল, সেটা আমি মানতে পারিনি। ওই আগুনে ঝাঁপ দিতেও চাইনি, তাই বুঝিয়ে বলাটা আমার সমীচীন লাগেনি। এর পরের বিষয়গুলি কার কাছে কেমন জানি না, তবে আমার কাছে বেয়াদবি। কথার অবদ্ধতা কিংবা বেয়াদবি আমি মোটেও সহ্য করতে পারি না মায়েরা। আমার কথার পিঠে হোক বা ব্যবহারে, তুমি আমার সাথে বেয়াদবিই করেছ। মায়রার কান্না আর দেখে কে, কান্নার ফল তাকে ফুফিয়ে তুলছে। আমি জানি তোমার বয়সে মেয়েরা কেমন হয়, কি চায়, তো ট্রাস্ট মি, আমি সেরকম নই। আদরে গদগদ হওয়া রসালো সোহাগে ডুবে যেতে পারি না আমি। আমি আমার ভেতরের ভালো লাগাগুলি আবলীলভাবে প্রকাশও করতে পারিনি মায়েরা। আমি এরকমই, কারণ আমি এরকম। তুমি এভাবে রাখতে কিংবা সম্পর্কে দূরত্বটাটুকু আমি নিতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, আমি ভেতরে কথাগুলি তুমি বোঝাতে পারছি না। তবে শুধু বলবো, তোমায় ভালো দেখতে চাই আমি। ভালোবাসি কিনা জানি না, তবে মনে হয় তোমায় ভালো লাগে। এই প্রথম বোধ আমি শুধুমাত্র তোমার বেয়াদবিগুলিও এভাবে মেনে নিয়েছে। মায়েরা, স্বামী স্ত্রী বন্ধনটা অটুট। কিছু সামান্য তুচ্ছ কারণে ছাড়াছাড়ি বিষয়গুলি আসা উচিত নয়। আমি চাইছি না এই পবিত্র সম্পর্কটা ছিন্ন করতে। আমি আমার দিক থেকে চেষ্টা করব, কিন্তু তুমিও একটি ম্যাচিউরড হবার চেষ্টা করো। এই তেরামি, বেয়াদবি, অভদ্রতা না দেখে আমাকে একটু বোঝার চেষ্টা করো। আচমকা মায়রা ইহামের গলা জড়িয়ে ধরল, ঘাড়ে মুখ গুছে দিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। ওই উষ্ণ পরশে দিশেহারা হলো ইহাম। ভেতরের সত্তা আরো মাথা চাড়া দিচ্ছে। আপনি খুব পচা, অনেক খারাপ লোক। আপনি একটা পাষাণ মানব। আমার সাথে ভালো করে কথা বলেন না, সবসময় কঠিনভাবে দেখান। অথচ আমি চাই আপনি আমার সাথে ভালো করে কথা বলেন। আমায় একটু সময় দিন, আমাকে একটু আদর করে নিজের সাথে জড়িয়ে নিন। কিন্তু আপনি সবসময় আমাকে অবহেলা করেন কেন, ক্যাপ্টেন সাহেব, কেন? ইহাম মায়রাকে গলা ছাড়িয়ে আনলো। দুই হাত দিয়ে মায়রার চুল ঠিক করে কপালে নরম ভেজে ঠোঁট ছুলো। ক্যাম্পে খুব ভরে ওঠার অভ্যাস ইয়ামের। যেহেতু সে স্পেশাল ফোর্স ইউনিটের দায়িত্বে, সেক্ষেত্রে অন্য অফিসারদের তুলনায় তাদের বেশ শৃঙ্খলা আর কঠিন নিয়মে থাকতে হয়। ভোর 5টায় উঠে প্রাতঃকালের ব্যক্তিগত কাজ শেষ করে সেপটেপ করে ওয়ার্কআউটের জন্য প্রস্তুতি নিতে হয়। প্রতিদিন 5 থেকে 10 কিলোমিটার দৌড়, ক্যালিস্থেনিক্স, পুশ আপ, সিট আপ, পুল আপ, ভারোত্তোলন ইত্যাদির পর ঘন্টার সময় লাগিয়ে নিজেদের মাঝে অস্ত্র চালানোর অনুশীলন করে, যেমন স্নাইপিং, ক্লোজ কমব্যাট, শুটিং, সিকিউবি ট্রেনিং ইত্যাদি। তারপরই ব্রেকফাস্টের সময় আসে। খুব কড়াকড়ি নিয়মে আবদ্ধ থেকেও আজ ঘুম থেকে উঠতে 8টা বাজিয়ে ফেলেছে। ফ্রেশ হয়ে এসে বিছানায় তাকিয়ে দেখতে পায় মায়রা এখনো ঘুমে বিভোর কাদা। ভিজে চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে একদম বিছানার কাছে যায়। তার কি ভাগ্য, অন্যান্য দম্পতিদের মাঝে বিয়ের পর বউ ভিজে চুল এলে তার পানি দিয়ে স্বামীর ঘুম ভাঙ্গায়। ভিজে চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে একদম বিছানার কাছে যায়। তার কি ভাগ্য, অন্যান্য দম্পতিদের মাঝে বিয়ের পর বউ ভিজে চুল এলে তার পানি দিয়ে স্বামীর ঘুম ভাঙ্গায়। আর এদিকে তার কপালে এমন একটা মাথা মোটা দিয়েছেন আল্লাহ যে এখনো গাধার মতো ঘুমিয়ে যাচ্ছে। নিঃশ্বাস ছেড়ে খানিক ঝুঁকে গেল ইহাম। মায়রার গালে মৃদু চাপ দিতেই ঠোঁট জোড়া আলগা হয়ে গোল হলো। ওই শুকনো লালব ঠোঁট মুহূর্তে গাঢ়ভাবে আবিষ্ট করে নিল তাকে। নিজের অদম্য স্পৃহাকে দমিয়ে না রেখে বরং সাই জানিয়ে টুক করে সেই গোল গোল ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ঠান্ডা হাতের স্পর্শে পাতলা হয়ে আসা ঘুমটা এবার শীতল ঠোঁটের নিগড়ানো অনুভূতিতে কেটে গেল পুরোটা। চোখ খুলে বুঝল এইমাত্র লোকটা তার ঠোঁটে চুমু দিয়ে আবার কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে। ধরপড় করে মায়রা উঠতে চাইতে গিয়েও পারল না। ইহাম একইভাবে তার দুই পাশে হাত ঠেকিয়ে ঝুঁকিয়ে আছে তার উপর।
লোকটা কেমন ঘোর লাগা ফিসফিস কণ্ঠে বলল, কত সৌভাগ্য নিয়ে এসছো দেখেছ? কোথায় তোমার আমার জায়গা থাকার কথা ছিল? উল্টো গাধার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ। কিভাবে উঠবো? শুনুন আমার উপর থেকে। আমি কি তোমাকে জাপটে ধরে রেখেছে? জড়তে পারছো না? এমনিতেই কাল রাতের ঘটনায় মায়রার ভীষণ লজ্জা করছে মানুষটার সামনাসামনি হতে। তার উপর সে এমন করে চিপকে আছে দেখো। মায়রা মুখ ঘুরিয়ে নিল। তা দেখে ইহাম এক হাত দিয়ে আবারও আলতো করে চেপে ধরল মায়রার গাল। নিজের দিকে ফিরিয়ে মৃদু আওয়াজে বলে, রাতে না খুব সোহাগী হয়ে গিয়েছিল, তবে এখন মুখ ফিরে নেয় কেন? সারাক্ষণ চালানোর পায়তারা করো। কপাল জড়িয়ে এলো মায়রার। সে ইহামকে সরিয়ে নিজেও উঠে বসল। ব্যথায় শরীর জর্জরিত। বিছানা থেকে গাটা নামতেই চাইছে না। মুখে আবারও ঘুমের রেশটা ফুটে উঠল। তাকে ঝিমোতে দেখে ইহাম ভিজে টাওয়ালটা ছড়িয়ে দিল। কম বয়সে মেয়েদের বিয়ে করার এই একটা সমস্যা, সবকিছু বলে বলে হাতে কলমে ধরিয়ে দিয়ে শিখিয়ে দিতে হয়। কেন বাপ, তোমরা কি একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো বুঝে নিতে পারো না? সবকিছু গিলে দিতে হবে কেন? সবসময় খালি ছোট কম বয়সী করবে না তো বিরক্ত লাগে। আয়নার সামনে গিয়ে ভিজে চুল ঠিক করতে করতে প্রশ্ন করলো ইহাম। তুমি বলতে চাইছো বেশ বড় হয়ে গেছো তুমি? অবশ্য হবে নাই বা কেন? কাল রাতের সম্পূর্ণ দায়টা তো তোমারই ছিল, তাই না? রাগের লজ্জায় জ্বলে উঠল মায়রা। এই লোকটা কি ঠিকঠাকভাবে কথা বলতে পারে না? এতটা সোজা সহজভাবে কেন সবসময় বলতে হবে কথা সরাসরি? এই মানুষটা কি একটু তার রিয়াকশনের কথাটি চিন্তা করি কথা বলতে পারি না? যখনই যা বলবে একদম সোজাসুজি। ফুঁসে উঠে মায়রা বলল, কিন্তু আপনি একটা অসভ্য লোক। এখন যা তা খচ্চর মানুষ। আবারও এগিয়ে এলো ইহাম। তার আশা কপাল কুঁচকে দিয়েছে মায়রার। ইহাম শান্ত ধীর কণ্ঠে বলল, অশুভ বলছে কোন অ্যাঙ্গেল থেকে মায়েরা? ভুলে যেও না, কাল রাতে কিন্তু আমাকে তুমি নিজের দিকে উস্কে দিয়েছ। এখন আবার অশুভ বললে তা আমি মেনে নেব না কিন্তু। রাগে মায়রা দাঁত কটমট করে নিল। কি বলবে তা খোঁজার চেষ্টাও করলো না। রাতের বিষয় নিয়ে এমনিতেই ইতস্তবোধ করছে সে। তার উপর এই লোকের এমন সোজাসুজি কথার ধরন তাকে যেন পিষে দিচ্ছে। মায়রার চোখ মুখ বিরক্তি ভাব দেখে ঠোঁট টিপে হাসলো। এখন যেমন গোসলের সময় পার হচ্ছে, সেটাই কি আমাকে বলতে হবে? এটা বলছি জানো না পিচ্ছে মেয়ে? জানি বলে চেঁচিয়ে উঠলো মায়েরা চাওয়ালটা বিছানায় ছুঁড়ে। সারাক্ষণ শুধু বেফাস তেরা বেকা কথা। ঠেরসের হাড্ডি। কি বিড়বিড় করছো? আপনার মাথা। জায়গা দিন, শুনুন এখান থেকে। মায়রা নড়তে গিয়ে অস্ফুট স্বরে ব্যথাতুর শব্দ করতেই ইয়াম ঠোঁট টিপে হেসে উঠল। পরক্ষণে মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস আওয়াজ তুলল, চিন্তা করো না, এটা স্বাভাবিক। ছোট কিনা, আমার কিন্তু এতে দোষ নেই। তুমি বলেছ আমার দূরত্ব তোমায় কষ্ট দেয়। রাগে প্রতিহিংসায় আগুন চোখে তাকালেও লজ্জায় মায়রার গাল লাল হয়ে গেল। নীরবই বুঝি লম্বা লম্বা শ্বাস টেনে নিজের রাগ প্রকাশ করছে। তার মুখশ্রী দেখে ইয়াম ঠোঁট কামড়ে হাসলো। আওয়াজ আরও ক্ষীণ করে বলল, তাই মাথামোটা মেয়ে আমাকে যে সারাদিন কাপুরুষ বলেছিল, এখনো সেই ধারণা মনের কোথাও কি উকি দেয়? এবার আর সহ্য করতে পারে না মায়রা। প্রচণ্ড ক্ষোভে হিসিস করতে করতে ইহামের বুকে বরাবর ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। তীক্ষ্ণ গরম চোখের ভাষায় ইহামকে শাসিয়ে বলল, আপনি একটা অসভ্য খাটাস লোক। আপনার মুখ দিয়ে সবসময় তিক্ত বেফাস কথা বের হয়, যা একদম শরীর জ্বালিয়ে দেয়। আপনার মুখ দয়া করে টেপকস লাগিয়ে দেওয়া দরকার। মায়রার মুখভঙ্গি অসন্তোষ রেখে বিছানা ছাড়ল। শরীরের ব্যথার কথা ভুলে গিয়েছে লোকটার কথায়। তবুও গত সূক্ষ্মভাবে অনুভব করে তা। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাহির থেকে পেন কিলার নিয়ে আসছি। তবুও প্লিজ ঘরের বাইরে গিয়ে নাকামি করে সবার সামনে আর ইজ্জতের দফা রফা করো না। চিন্তা করতে হবে না, ইটস নর্মাল। রাগান্বিত হয়ে মায়রা এক পলক তাকিয়েছে শুধু। হনহন করে ছুটতে গিয়েও পীড়ার পিছু টানে ধীর পায়ে কদম বাড়ালো। তখন পিছন থেকে ইহাম অমলিন কণ্ঠে বলল, এক রাতের ডোজে কি জ্বর বাঁধিয়ে শরীর কায়ল করে ফেলেছ নাকি? দূর অসহ্যকর বলে চেঁচিয়ে মায়রা হাতে থাকা ভিজে টাওয়ালটা ছুড়ে দিল ইহামের দিকে। অতপর সকল বিষবাতা পায়ে মারিয়ে এক প্রকার ছুটে সোজা ওয়াশরুমে গেল। ইহাম তখনও ঠাই দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসতে লাগলো।
সকালের নাস্তা সেরে ইহাম নিজ হাতেই মায়রাকে পেইন কিলার খাইয়ে দিয়েছে। মায়রাও কোনো প্রকার তর্ক কিংবা অবাধ্যতা না দেখে খেয়ে নিয়েছে। ওষুধ খাইয়ে দিয়ে ইহাম কেবল হিসিস কণ্ঠে বলছিল, ডোন্ট ওয়ারি, ফাহাদ ইহাম চৌধুরীর যন্ত্রণা বর্তমানে খুব বেশি সহ্য করতে হবে না তোমার, এটাই স্বস্তি। যেহেতু আমি থাকছি না, সেক্ষেত্রে ব্যথাগুলো দীর্ঘস্থায়ী হবে না। এটাই তোমার জন্য ঢের নয় কি আমার পিচ্ছি মিসেস চৌধুরী? মায়রা তখন আর উত্তর দেয়নি, লজ্জায় রক্তিম হয়ে ছুটে গিয়েছিল। সেই কথা মনে হতে ইহাম এক গালে হাসল। সোফায় এক পা তুলে আয়েশ করে বসে আছে সে। ফোনটা হাতে তুলে দরকারি কিছু একটা করছিল। এমন সময় তুহিন স্বস্তিহীনভাবে এসে তার কাছে দাঁড়ায়। কেমন ইতস্তবোধ করেই লঘু আওয়াজ তোলে, ইহাম ভাই। তুহিন থামে। ভিতরে একটা জড়তা কাজ করছে তার। আসলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম, যদি একটু সময় দিতেন। মাথা নোহাই তুহিন। ইহাম স্থির বসে থেকে সূক্ষ্ম নজরে দেখে নেয় তুহিনকে। সে বেশ ভালো করে বুঝতে পেরেছে তুহিন কোন বিষয় নিয়ে তার সাথে কথা বলতে চায়। সে নিজেও অবশ্য তার সাথে একটু কথা বলতে চেয়েছিল একান্ত। সব মিলিয়ে ঢাকায় আসার কারণ তার। সৌজন্যবোধে ইহাম খানিক হাসল। ফোনটা প্যান্টের পকেটে রাখতে রাখতে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে বলল, চলো বাগানে দেখতে যাই। তুহিন হাসার চেষ্টা করলো, তবে খুব বেশি চওড়া হলো না সেটা। ভিতরে তার অশান্তি, চিন্তা শুধু শিপুয়া চৌধুরী। মেয়েটার এড়িয়ে যাওয়া যেন তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে। মাঝখান দিয়ে সরু কংক্রিটের রাস্তা। দুই পাশে বাগান। ডান পাশে ফাতেমা বেগম সবজির বাগান করেছেন, আর বাঁ পাশে মায়েরা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে। সেই পাশে একটা বসার ব্যবস্থা করা আছে। দুজন নিঃশব্দে গিয়ে বসলো সেখানে। অনেকক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। আগ বাড়িয়ে কেউ কিছু বলল না। ইতস্তবোধ করে প্রয়োজনের তাগিদে তুহিনই আগ বাড়িয়ে কথা বলা শুরু করলো। জড়তা নিয়ে থেমে থেমে বলল, আসলে ইহাম ভাই, আমি শান্ত ভঙ্গিতে ইয়াম হাতের ইশারায় তুহিনকে থামিয়ে দিল। মুখে একটু হাসি তুলে কমল চাউনিতে তাকালো। তুহিনও কথায় দাড়ি টানতে না পারলেও সম্মানার্থে চুপ করল। ইহাম এক টুকরো হেসে হাত বাড়িয়ে কাঁধ স্পর্শ করল তার। মৃদু আসে দুটি চাপড় দিয়ে বলল, তুহিন, আমি জানি তুমি ভালো ছেলে, তুমি কিছু কথা বলতে চাই, আশা করি মনোযোগ দিয়ে শুনবে। তুহিন জানে না ইহাম কি বলবে, তবুও কিছু আজ করতে পেরে মাথা নুই আনলো। দেখো তুহিন, তুমি বুঝবান, তোমার যথেষ্ট বয়স হয়েছে ভালো মতো বোঝার। ঠিক বেঠিক সব কিছুর ধারণা তোমার আছে। শিফুর মতো তোমার এটা আবেগের বয়স নেই। তুমি হয়তো সব বুঝে শুনে শিফুকে পছন্দ করেছ। সম্পর্কের ক্ষেত্রে বয়স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিফুর বয়সটা আবেগের, ও এখনো ছোট, সবে 16। তুমি যে বিষয়টা সবার সামনে উপস্থাপন করেছ সেটা কি যৌক্তিক কিংবা উচিত, তুমি বলো। কিন্তু ভাইয়া, আমিও তো কিছু বছরের জন্য বিদেশে চলে যাব। ততদিন শিপু ওর মতো থাক। আমি শুধু চাইছিলাম কাবিনটা করে রাখতে। একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো তুহিন। তুমি যেটা বলছো তুমি নিজে জানো সেটা সম্ভব নয়। হয়তো মনের যাওয়াটা গাঢ়ভাবে জোর দিয়ে প্রকাশ করতে চাইছ, তবে আমি বলবো সেটা একদমই ভালো হবে না তোমাদের। দেখো, তুমি এখন বিদেশ যাবে, ওখানে বিদেশের জীবন আস্তে আস্তে তোমায় আকৃষ্ট করবে। হতেই পারে তুমি ওখানে থাকতে থাকতে তোমারও শিবুকে পছন্দ হলো না। তুমি হয়তো ওর থেকে বেটার কাউকে পছন্দ করবে, ওকে আর ভালো লাগলো না। তখন কাগজ কলমের সম্পর্কটা তোমায় প্যারা দিবে, ঝামেলা বাঁধবে, তুমি নিজে অশান্তিতে থাকবে। তুহিন নরম গলায় জবাব দিল, আমি শিপুকে পছন্দ করি ভাইয়া। আমার ভালোবাসাটা ওরকম নয় যা আপনি ভাবছেন। ওকে পাওয়ার পর ছেড়ে দেবার কথা উঠবে কেন? ইহাম চেয়ারে শান্ত আয়েশভাবে বসল। কমল কণ্ঠে অদ্ভুত করে বলল, ভালোবাসা বলতে কিছু হয় না তুহিন, এটা শুধু ভালো লাগা, মায়ার মারপ্যাচ। সময়ের সাথে সাথে তা কেটেও যেতে পারে। পুরুষ মানুষের মন অনেক সময় পরিবর্তন হয়, এটা মিথ্যা নয়। শিফু ছোট, ওর স্কুল থেকে কলেজ ভার্সিটি বের হবে, তখন অনেক মানুষের সাথেই পরিচয় হবে। তখন তার মনেও হতে পারে
তোমার থেকে ভালো কাউকে সে ডিসার্ভ করে, তখন কি করবে সেটা? সংসার কি তখন শান্তিপূর্ণ হবে, কিংবা তোমরা দুজন ভালো থাকবে? তুমি হয়তো আবেগে চিন্তা করছো, কিন্তু আমি বাস্তবিক অর্থে বলছি, একটু চিন্তা করার বিষয়টা আমার মতো করে। একটু থামলো সে, সূক্ষ্ম নজরে তাকালো নীরব তুহিনের দিকে। দেখো, আমি বলতে চাইছি কাবিনের কোনো দরকার নেই এই মুহূর্তে। তুমি মালয়েশিয়া যাও, শিফু নিজের মতো করে বড় হোক, ভালো মন্দটা বুঝতে শিখুক। ফিরে এসে তোমরা যদি এটাই চাও, তবে আমি কিংবা বাবা কি অমত করবে না। নিঃসন্দেহে তোমার হাতে শিফুকে তুলে দেব, কিন্তু এই মুহূর্তেই না। আমি শুধু চাইছি এখন কাগজে কলমে বাধা না হয়ে স্বাধীনভাবে নিজেদের সময় কাটাও, দুজনে এগিয়ে যাও। এরপর দুজন দুজনকে চাইলে আমরা কেউ মাঝপথে আসবো না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? তুহিন মাথা নিচু করে আসে, ঠোঁটে একটুখানি তুচ্ছ হাসি ফুটে উঠল অনাবিলভাবে। সে ধীর গতিতে মাথা উপরে তুলল, ঠোঁটে ওই হাসিটুক রেখেই জবাব দিল। বড় ভাই হিসেবে আপনাকে সম্মান করে কথাটা রাখবো আমি। কষ্ট হলেও রাখবো, চিন্তা করবেন না। হয়তো আপনি আমাদের ভালোর জন্যই বলেছেন এমনটা। তার আগে আপনি একজন ভাই হিসেবে নিজের দিকটা বেশি দেখলেন। যাই হোক, শুধু বলবো শিবুকে আমার সাথে একবার যোগাযোগ ছিন্ন করতে বলবেন না। হঠাৎ হঠাৎ যদি একটু কথা বলি সেটা বারণ করবেন না প্লিজ। ওকে বলে দিবেন যেন আমার সাথে মাঝে মাঝে হলেও কথা বলে, অন্তত স্বস্তি পাবো একটু। ইহামকে রেখেই তুহিন উঠে গেল। বুকের চাপা যন্ত্রণাটা চেপে রেখেই হনহন করে গেটের দিকে এগিয়ে গেল। আপাতত বাসায় থাকতে একটুও ভালো লাগবে না তার, একটু মুক্ত হাওয়ায় যাওয়া প্রয়োজন। তবে তাকে বেশ ভাবাচ্ছে ইহামের কিছু কথা। একজন বড় ভাই হিসেবে ইহাম যেমন নিজের দিকটা বেশি দেখলো, মায়রার বড় ভাই হিসেবেও কি তার এই দিকটা একটু বিবেচনা করা দরকার নয় কি? সে কিভাবে বলতে পারলো ভালোবাসা বলে দুনিয়ার কিছু হয় না? ইয়াম ভাই কি মায়রাকে তবে ভালোবাসে না? পুরুষ মানুষ পরিবর্তনও হতে পারে, কথাটা দিয়ে কি বোঝাতে চাইলো সে? কখনো কোনো পরিস্থিতিতে এসে সেও কি পরিবর্তন হয়ে যাবে নাকি? কি দিক বিবেচনা করে কথাটা বলল? আচ্ছা, ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে ভেবে তার আব্বা কি কোনো ভুল করে ফেলেছেন? আকস্মিক ফোনের টোনটায় তার ধ্যান ভাঙে। এক মনে সে তুহিনের যাওয়ার দিকে তাকিয়েছিল, তবুও সে এই বিষয়ে একটু কঠোরতাও দেখাতে বাধ্য হয়েছে। শুরুর আবেগ কষ্টের কথা চিন্তা করে দুটি জীবনের অদূর ভবিষ্যতের অশান্তি কিংবা ধ্বংস সে হতে দিতে চায় না। তুহিনের জন্যে তার একটু খারাপ লাগলেও এই বিষয়ে সে দৃঢ়। যাক না সময়, ক্ষতি কি এতে? বিদেশ থেকে ফিরে এসেও যদি তুহিন এটাই চায় তবে সে কোনোদিন বাধা দেবে না। তবে এখনোই কোনো ধরাবাধা নিয়মে ভবিষ্যৎ নষ্ট করে দিতে চায় না সে। সব দিক থেকেও তুহিন একটা ভালো ভদ্র ছেলে। ফস করে দম ছেড়ে দিয়ে ইহাম কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তুই কি আজ আসবি না? কাল দিন বাদেই তো ফিরে যাবি আবার। মায়ের কথায় অভিমানী সুর। খানিক ঠোঁট প্রসারিত করল সে, স্বাভাবিক গলায় বলল ইহাম। হাঁসের গোস্ত থাকলে রান্না করে রেখো মা, দুপুরের আগে আসছে। বাবা শোন আমার কথাটা। কি বলবে? ঘরে কিছু লাগবে? কিছু প্রয়োজন? না বাবা, বলছি তুই তো 2 দিন থাকবি, যদি মায়েরা আমাকে নিয়ে আসতি। তোর বাবাও খুব করে বলছিল, আমি না হয় বিয়ানকে বলে দিই। তার দরকার নেই মা, চিন্তা করো না। দুপুরের আগে ওকে নিয়ে ফিরছে। হাঁসের কষা মাংসটা তুমি তৈরি রাখো। রাস্তায় ইহাম আর মায়রার খুব বেশি একটা কথা হয়নি। ইহাম নিজ থেকেও কথা বলতে চায়নি। মায়রা শুধু ওই রুক্ষতা দেখছে আর নীরবে ফোঁস করেছে শুধু। তাদের বাসা থেকে ইহামের বাসায় আসতে 1 ঘন্টার কম সময় লাগে, তবুও বাসায় পৌঁছাতে গিয়ে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দুপুর 2টা 13 মিনিটে এসে উপস্থিত হয়েছে। ইহামের পিছু পিছু গুটিসুটি পায়ে নিভৃতে মায়রা ভিতরে প্রবেশ করল। শিরিন বেগম ব্যস্ত হয়ে এগিয়ে এলেন। অনেকদিন পর ছেলেকে কাছে পেয়েও নির্বিঘ্নে তাকে পাশ কাটিয়ে জড়িয়ে ধরলেন মায়রাকে। বিষয়টা ইহাম ঘাড় বাঁকিয়ে কপাল কুঁচকে তাকালো মায়রার দিকে। তার ওই তীক্ষ্ণ দৃষ্টি যেন বুঝিয়ে দিতে চাইছে। ব্যাপারটা কি হলো?
বাড়িতে পার্মানেন্টভাবে আসার আগেই কি সবাইকে বশ করে নিচ্ছ? কি বুঝলো মাইরা? সে নিজেই জানে কেবল। তবে ইহামের এই মুখশ্রী দেখে হাসি পাচ্ছে তার। শাশুড়িকে জড়িয়ে ধরে ঠোঁট টিপে হেসে উঠল। বউ শাশুড়ির এমন আহ্লাদ কিছুক্ষণ ভ্রুকুটি করে দেখে ইহাম চলে গেল ড্রয়িং রুমে। পারিবারিক এই বিষয়গুলিতে তার খুব বেশি পাত্তা দেওয়া আগেও তেমন ছিল না, আর এখনও নেই। বরং শার্টের উপরের 2টা বোতাম খুলে ব্যস্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। আসো মা, ভেতরে আসো। টানতে টানতে নিয়ে এলেন মাইরাকে। আমাদের কথা মনে পড়ে নাকি? ছেলে বাড়িতে থাকে না তাই বলে কি বুড়াবুড়িকে একটু দেখতে যেতে পারো না? তুহিনকে নিয়েও তো একদিন পর পর আসতে পারো, কিছুদিন পর তো একেবারেই চলে আসবে। লজ্জায় লাল হলো মাইরার মুখ। কিছু একটা ভেবে আর চোখে তাকালো ইহামের দিকে। পিত কালারের শার্টের ভিতর থেকে সাদা উন্মুক্ত বুকের কিছু অংশ নজরে আসতে স্তব্ধ হয়ে যায় সে। ভিতর ঘর টিপ টিপ করে আলোড়ন তৈরি করে, গলা শুকিয়েও আসে। শিরিন বেগম ঠেলে তাকে ইহামের পাশেই সোফায় বসিয়ে দিলেন। মায়েরা মাথা নিচু করে 2 হাত জড়ো করে আনে নিজের খুব কাছে। শীতের শেষ সময় যাচ্ছে। সকালে আর রাতে বেশ ঠান্ডাই লাগে, কিন্তু দুপুরের গরমটা লাগে। আর যেমন এখন লাগছে, তার পাশের লোকটা ভিজে গিয়েছে। ফর্সা বুকে বিন্দু বিন্দু ঘাম বেশ আকর্ষণীয় লাগছে। আর চোখে দৃশ্যটা আবার দেখে নিজে নিজেই অস্থির হলো মাইরা। শিরিন বেগম রান্নাঘরে গিয়েছেন। ফাঁকা ড্রয়িং রুম দেখে ইহাম নিজেকে ঝুঁকিয়ে দিল মাইরার দিকে। নরম কমল গলায় বলল, হঠাৎ অকারণে টেম্পারেচার বাড়াচ্ছে কেন মায়েরা? এতটা গরম আসেনি এখনো। তবে উষ্ণতা অস্থিরতা কিসের? এই প্রথম স্বামীর সাথে স্বামীর বাড়ি এসছ, তাই? ফোলা গাল আরো গরম হয়ে এলো মাইরার। চোখ বড় করে বিমূঢ় হয়ে তাকালো ইহামের দিকে। কিছু বলার ভাষা পাচ্ছে না সে। এই লোকটা হুটহাট তাকে লজ্জায় ফেলে দিচ্ছে কি? ট্রে হাতে শিরিন বেগম এগিয়ে এলেন। ইহামও দ্রুত স্বাভাবিকভাবে বসল। মাইরা নুয়ে আসা মাথা আর সোজা করল না। 2 গ্লাস লাচ্ছি আর বিভিন্ন রকম মিষ্টি ভর্তি প্লেট। মাইরাকে অপেক্ষা করে ইহাম নিজের ভাগের গ্লাসটা টেনে নিল হাতে। রিপিট, মাইরাকে অপেক্ষা করে ইহাম নিজের ভাগের গ্লাসটা টেনে নিল হাতে। মাইরাকে একটিবার না সেধেও ডক ডক করে সবটুকু লাচ্ছি খেয়ে আরামের ঢেকুর তুলল। পরপর বলল, লাচ্ছিটা খেয়ে দেখো মায়েরা, মার হাতে বানানো স্পেশাল লাচ্ছি। সব রেস্টুরেন্ট খুঁজেও এমন সুস্বাদু লাচ্ছি পাবে না তুমি। খাও খাও, তাড়াতাড়ি খাও। শিরিন বেগম হেসে গ্লাসটা এগিয়ে দিলেন মায়রার দিকে। জড়তা মেশানো মিষ্টি হেসে মায়রা হাতে তুলে নিল সেটা। এক চুমুক খেতেই পরাণ জুড়ালো তার। আসলেই ভীষণ মজার। সে প্রায় অর্ধেকটা শেষ করেছে। মন চাইছে পুরোটা খেয়ে ফেলতে, তবুও চক্ষু লজ্জায় তা না করেই রেখে দিল সেটা। পাশে এখনো ইহাম বসা। নাও আম্মা, একটু মিষ্টি খাও। মিষ্টি আর সন্দেশের প্লেটটা এগিয়ে দিলেন তিনি মাইরার দিকে। এখন ভাত খাবে তাই বেশি কিছু করিনি, বিকেলে যা খাবে তাই বানিয়ে দিব। পাশ থেকে ইহাম বলে উঠল, মা, ওকে অতিথির মতো এত আপন করছো কেন? 2 দিন পর একেবারে এবারের সদস্য হয়ে যাবে সে। এটা ওর বাড়িই হবে তখন। তাহলে এখন অতিথির মতো ট্রিট করছো কেন? মায়রা কঠিন চোখে দৃষ্টি দিয়ে তাকালো ইহামের দিকে। পরক্ষণে তাকালো শিরিন বেগমের দিকে। আমি এখন কিছু খাবো না, গাড়ি নিয়ে এসেছি তো, মাথা ঘোরাচ্ছে। এখন কিছু খেলে খারাপ লাগবে আন্টি। মা ডাকবে। কিসের আন্টি? মা ডাকবে, মা। তুই থাম তো ইমাম। ও তো মা বলেই মাঝে মাঝে আবার একটু বদলে যায়, অভ্যাস নেই তো, তাই না মা? মায়রা মুচকি হাসলো, আবারও কটমট করে তাকালো ইহামের দিকে। তাতে অবশ্য লোকটার যাই আসে না। সে চমৎকারভাবে হাসলো তার দিকে তাকিয়ে। সেই হাসি আরও রাগালো তাকে। এই লোকটার সব বিষয়ে এত সরাসরি কথা আর ভালো লাগছে না। মা, শিফু কোথায়? ওর রুমেই আছে, এখন তো ঘর থেকে বেশি বেরি হয় না। মায়েরা, তুমি মার সাথে গল্প করো, আমি ফ্রেশ হয়ে শিফুকে নিয়ে আসছি।